হ্যালো বাবা, কেমন আছো? আমি ঠিক আছি মা। তুই বল যে তোর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা খুব ভালো চলছে, শুধু অনেক বেশি পড়তে হয়। সেমিস্টারের এক্সাম তো সামনেই, অনেকগুলো ডিজাইনসও জমা দিতে হবে। জানি না কি করে করব। আর সব হয়ে যাবে রে মা, তুই তো পরিশ্রমী স্মার্ট মেয়ে আমার। একটা কথা বলবো? একের পর এক পার্টি জিজ্ঞাসা করছে। পার্টি মানে? পাত্রের বাড়ির লোক প্রত্যেকেই সেটেলড। কি বাবা, তোমরাও না? সত্যি, এদিকে আমার এক্সামের টেনশন আর ওইদিকে তোমরা। আরে ঠিক আছে, তুই টেনশন করিস না মা, আমি তোকে এমনি বলছিলাম। প্লিজ আগামী 3 বছর এসব কিছু বলো না। ইনফ্যাক্ট আমি যতদিন না বলছি বিয়ের ব্যাপারে তোমরা কোনো কথাই বলো না। প্লিজ মাকেও বলে দিও তুমি। ঠিক আছে মা, ঠিক আছে। অল দ্য বেস্ট। ওকে বাবা, বাই বাই। আমি রেখা সারিয়া। আমার মাস্টার্স ডিগ্রির পর মা বাবা আবার আমার বিয়ের কথা বলবে, তখন আমি বিয়ের জন্য হ্যাঁও বলবো। আর তখন আমি প্রথমবার গীতা রেজপুরার নাম শুনবো। এই মুহূর্তে আমি এটাও জানি না যে গীতা নামে এই দুনিয়ায় কেউ আছে কিনা। গীতার এখন সম্পূর্ণ অন্য দুনিয়ায় থাকা উচিত। কেউ ভাবতেও পারেনি যে এই সময় তার মনে অন্য কোনো কথা থাকতে পারে। আরে না না, এটার থেকে এটা বেশি ভালো, তাই না গীতা? বাহ, দারুণ লাগছে। 2008 সালে বদোদরার বাসিন্দা গীতা রেজপাড়া আহমেদাবাদের মাস্টার্স ইন ইন্টেরিয়র ডিজাইনিং করা রেখার সম্পর্কে কিছুই শোনেনি, আর না সে তার জীবনে রেখার সম্পর্কে কখনো শুনবে। ঠিক যেরকম সে সুপ্রিয়া নীলুরিয়ার সম্পর্কেও কখনো শোনেনি। সুরাটের বাসিন্দা সুপ্রিয়া নীলুরিয়া 2008 সালে প্রায় গীতা আর রেখার বয়সী ছিল। সুপ্রিয়া তার জীবনে গীতার নাম শুনতে চলেছিল, আর রেখার সম্পর্কেও শুনতে চলেছিল। সময়ের হাত ধরে 3টে ভাগ্য এক হতে চলেছিল। রেখা সারিয়া, গীতা রেজপাড়া আর সুপ্রিয়া নীলুরিয়া, এই 3 জনের জীবনই এক হতে চলেছিল। এই কাহিনী হলো রেখা সারিয়ার, তার জীবনের, এই প্রজন্মের। এই কাহিনী গীতা রেজপাড়া আর সুপ্রিয়া নীলুরিয়ার কাহিনীও বটে। এই কাহিনী আমাদের সবাইকে ভাবতে বাধ্য করবে যে এই কাহিনী কি অন্যরকম হতে পারত না। রাজেন্দ্রবাবু, আপনি এই ডিটেলসটা দিয়েছিলেন আপনার মেয়ের সম্পর্কে, তাই তো? হ্যাঁ, এটাই ভালো যোগাযোগ হলো। আর এই প্রথম সম্বন্ধটাই এত ভালো এসেছে যে আপনাকে আর কোথাও কোনো সম্বন্ধ খুঁজতে যেতে হবে না। গিরিশ বিরাজ না আহমেদাবাদের। আপনার মেয়েও তো আহমেদাবাদে পড়াশুনো করছে। পড়াশুনো প্রায় শেষের দিকে পরশুরাম ভাই। পরশুই আমি জিজ্ঞাসা করলাম, তাহলে বিয়ের জন্য সম্বন্ধ দেখি আমি। বললো হ্যাঁ আমি তৈরি আছি, তুমি দেখতে পারো, কিন্তু হ্যাঁ কেরিয়ার ছাড়তে পারবো না। এমনিতে এই ছেলেরও তো চাকরি করা বউই চাই, বিশাল সেটল। ছেলে বড় কোম্পানিতে চাকরি করছে, মার্কেটিং ম্যানেজার, MBA, 40-50 হাজার টাকার মাইনে পায়। এসব কি লেখা? আগে বিয়ে থা নাকি হয়েছিল? জীবনে ট্র্যাজেডি। মাত্র 2 দিনের বিয়ে, তারপরে মেয়েটি মারা যায়। খুব দুঃখের ঘটনা। বাবা একবার পাত্রের বাড়ির সঙ্গে কথা বলেনি, তারপরে সব কথা ক্লিয়ার করে নেব। আরে ওর শুধু মা আছে, বাবা নেই। একবার খোলাখুলি জিজ্ঞাসা করে নিলেই হয় যে প্রথমবারের বিয়েতে আসলে কি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, খোলাখুলি কথা বলে নেওয়াই ভালো। ঠিক আছে বাবা, পাত্রের ছবি দেখে আমি পাঠিয়ে দিচ্ছি।
আমার প্রোফাইলটা ঠিকঠাকই লাগছে। বাবা, তুমি একবার ছেলেটার সাথে আর ওর মায়ের সাথে ওর আগের বিয়ের ব্যাপারে একটু কথা বলে নাও। যেটা ওর সাথে হয়েছে সেটা তো আমার সাথেও হতে পারে। ভাগ্য খারাপের দোষটা তো শুধু ওই ছেলেটাকে দেওয়া যায় না। তোমরা আগে দেখে এসো, সব ঠিক থাকলে আমিও দেখা করে নেব গিরিশের সাথে। আমার ইন হ্যান্ড স্যালারি 60,000 পার মান্থে, আর এই বছরের শেষে ইনক্রিমেন্টও বেড়ে যাবে। আমরা ওই রেখা আর গিরিশের কোষ্ঠী দেখেছি, কোষ্ঠী তো দারুণ মিলে গেছে, কিন্তু ওই আমার কিছু জিজ্ঞাসার ছিল। অ্যাকচুয়ালি আমরা চাই যে সব কিছু ক্লিয়ার হয়ে যাক। আমি জানি যে আপনি আমার প্রথম বিয়ের ব্যাপারে সব কিছু জানতে চান। আমরা শুনেছিলাম যে তোমার প্রথম বউ বিয়ের একদিন পরে আজ আমাদের বিয়ে হয় আর খালো মারা যায়। গীতা, গীতার এজপুরা নাম ছিল ওর। 3 বছর লেগেছে গিরিশের এই হতাশা থেকে বেরোতে। আমি বলবো শত্রুর সাথেও যেন এমন না হয়। আসলে কি হয়েছিল? আসলে গীতা সুইসাইড করেছিল, তাও বিয়ের পরের দিন রাতেই। সেদিন সারাটা দিন গীতার ফ্যামিলির সঙ্গে কাটিয়েছিলাম। তারপর দুপুরে ওনারা চলে যান। সন্ধে হয়ে গেছিল। রাতে আমরা খেতে বসবো এমন সময় তোমরা খাওয়া শুরু করো, আমি এক্ষুনি আসছি। আরে এমনটা কি করে হয়? তুমি বসবে তারপর তো শুরু করব। একটা সুটকেস আনপ্যাক করা বাকি আছে, করে নিয়ে চলে আসছি। পরশু তো যাচ্ছ হানিমুনে, এসো বসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। শুধু 5 মিনিট, যাব আর আসবো। প্লিজ তোমরা শুরু করো না। মাও খুব জেদি, ও মানবে না। আচ্ছা যাও। আমার আর মায়ের মধ্যে নর্মাল কথা হচ্ছিল যে আমরা যখন হানিমুনে যাব তখন মা একা কি করে ঘর সামলাবে। আর তখনই কে পাগলের মতো বেল বাজাচ্ছে? দেখ গিয়ে। পাগলের মতো বেল বাজাচ্ছ কেন? স্যার, ওই আপনার মিসেস। আমার মিসেস? হ্যাঁ স্যার, ওই উনি নিচে কম্পাউন্ডে পড়ে আছে। কি পাগল হয়ে গেছে নাকি? ও তো ঘরেই আছে। আরে না স্যার, এসে দেখুন না, উনি উপর থেকে নিচে পড়ে গেছে। কি কি বলছো তুমি? তাড়াতাড়ি চলুন। স্যার, স্যার এদিকে এদিকে। গীতা, স্মাইল করতে করতে 5 মিনিটে আসছি বলে গেছিল। কিছু তো বলেও নি, আমরা তো কিছু বুঝতেই পারিনি। ফার্স্ট ফ্লোরে গাওয়ে বাবু থাকতেন। উনি আমাকে বলেছিলেন উনি একটা আওয়াজ শুনেছিলেন, আর উনি যখন ব্যালকনিতে যান উনি দেখলেন কিতাব পড়েছিল গ্রাউন্ড ফ্লোরে। গীতা দেবী আপনাকে কিছুই বলেননি? না, আসলে বিয়ের আগে মাত্র 4 বারই দেখা হয়েছিল গীতার সঙ্গে। তারপরে বিয়ের রাত, তারপরের দিন ওর মা আর ওর দাদা বাড়িতে এসেছিল, তাই ওদের নিয়ে ব্যস্ত হয়ে যাই। সুযোগই পাইনি এটা বোঝার যে আসলে ওর মাথায় কি চলছিল। এই ঘটনাটার পর আমরা ওর ভাইকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি, কিন্তু ও কিছু বলেনি। খুব খারাপ সময় গেছে আপনাদের। সব থেকে খারাপ তো আমার গীতার জন্য লাগে। যদি আমি একবারও বুঝতে পারতাম যে কোনো প্রবলেমে আছে, আমি ওকে সব রকম সাহায্য করতাম। সবসময় মনে হয় আমি কি করেছি, আমি কি করতে পারতাম।
আমি জানি আপনারা এই ব্যাপারে সবকিছু জানতে চান, যেটা সঠিকও। আমি আমার তরফ থেকে সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছি। এরপরেও যদি কিছু জানার থাকে তবে যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন। এরপরও যদি আপনারা এই সম্পর্ক নিয়ে এগোতে চান তাহলে বলি যে আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। আমার মনে হয় যে ওরা দুজন একটু নিজেরা কথা বলুক। নিশ্চয়ই। গিরিশ বাবা, দেখো তোমরা দুজন বসে খোলাখুলি কথা বলে নাও। আসলে এটা তোমাদের দুজনের জীবনের ব্যাপার বাবা। বাবা, আমার রেখার সঙ্গে কথা হয়েছে, তা আমি ওকে সবকিছু বলে দিয়েছি। রেখা একবার গিরিশের সঙ্গে কথা বলতে চায়, আমি গিরিশের নাম্বার দিয়ে দিয়েছি ওকে। খুব ভালো করেছিস বাবা, আমার মনে হচ্ছে যে গিরিশের সম্পর্কে আরো খোঁজ খবর নেওয়া উচিত। মানে এই যে গীতা রেজপাড়া, সেও তো আমাদের সম্প্রদায়ের ছিল, তাই না? ঠিক বলেছো বন্দনা। আচ্ছা, আমি তাহলে যোগাযোগ করে নিচ্ছি। বাড়ির লোকের তো কথা হয়ে গেছে, এবার তবে আমরা দেখা করতে পারি? নিশ্চয়ই দেখা করতে পারি। আমার মনে হয় আমরা বিয়ে করি না করি সেটা পরের কথা, পরে আমরা যাই সিদ্ধান্ত নিই। অ্যাটলিস্ট আমরা এটা তো জানতে পারবো আমাদের সিদ্ধান্তটা ঠিকঠাক। আমি তোমার সিদ্ধান্তকে অ্যাপ্রিসিয়েট করছি। তাহলে বলো গিরিশ, কবে দেখা করছি, কোথায় দেখা করছি? যখনই তুমি ফ্রি আছো, যেখানে তুমি কমফোর্টেবল ফিল করবে। ওকে, আই উইল কল ইউ। ভুল না বুঝে তো হতেই পারে, কিন্তু ভুল যদি জেনে বুঝে করা হয় তাহলে তাকে কি বলবেন? এই প্রশ্নটা আমার পিছুই ছাড়ছিল না, ঠিক ওই লোকটার মতো যে আমার পিছু নিচ্ছিল। আমি জানতাম আমার পিছু নেওয়া হচ্ছিল, আমার ওপর নজর রাখা হচ্ছিল। আমার ওই প্রশ্নটা আরো গভীর হতে থাকে যখন আমি কভার্টেড ড্রয়ারে বন্দুক দেখি। মৃত্যুকে সবাই ভয় পায়, গীতা কি ভয় পায়নি যখন ও 10 তলা বিল্ডিং থেকে লাফিয়েছিল? কি ভাবছিল গীতা ওই রাতে? ও এমন কি কষ্ট পাচ্ছিল? রাজেন্দ্রবাবু, আপনি তো আমাদের সমাজেরই একজন, আর আপনি তো এটা খুব ভালোভাবে জানেন যে আমাদের এই সংগঠন সমাজের ভালোর জন্য কাজ করে। দেখুন, আমি শুধু এইটুকু জানতে চাইছি, ছেলেটার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো? আঙ্কেল, বাকি সব তো ঠিক আছে, আমরা শুধু এটা জানতে চাইছি যে যে ডিসিশনটা আমরা নিচ্ছি সেটা ঠিক তো? গীতাও তো আমাদেরই একজন ছিল, বরোদরা সাইডের ফ্যামিলি, আর ওর নাম ওখানে রেজিস্টার হয়েছিল, আর সম্বন্ধ ওখান থেকে এসেছিল। বাবা, ওর মৃত্যুর খবরটা আমাদের অফিসেই প্রথম এসেছিল। যতদূর আমরা জানি গিরিশ কিন্তু নির্দোষ। রেখা, আমি জানি যে তোমার মাথায় গীতাকে নিয়ে প্রশ্নগুলো ঘুরছে। তুমি জানতে চাও যে সত্যিটা ঠিক কি। সত্যি একটা অদ্ভুত ব্যাপার। আমাদের সবসময় মনে হয় যেটা আমাদের বলা হয়েছে সেটা সত্যি নয়, যেটা আমরা জানি সত্যিটা আলাদা। কিন্তু গিরিশ, আমার কাছে সত্যি সেটাই যেটা নির্ভয় বলে দেওয়া হয়। রেখা, সত্যিটা এটাই যে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে গীতা এরকম কেন করলো। তখন আমার উপর আঙুল তোলা সহজ ছিল, আর সেটাই হলো। আপনাদের দুজনের কেউই ওকে ব্যালকনি থেকে ঝাঁপ দিতে দেখেননি। স্যার, আমরা ডাইনিং টেবিলে বসেছিলাম ডিনারের জন্য। গীতা বলল 5 মিনিটে আসছে ও সুটকেস প্যাক করে বেডরুম থেকে। তারপর সিকিউরিটি গার্ড বেল বাজালো, বলল গীতা নিচে পড়ে আছে। ভেতরে গিয়ে কথা বলা যাক। স্যার, আমি এখানে ফার্স্ট ফ্লোরেই থাকি। অফিস থেকে লেটে এসেছিলাম, চেঞ্জ করছিলাম, তখনই হঠাৎ ধুম করে একটা জোরে আওয়াজ পেলাম। আমার মনে হলো কারোর এসি টেসি পড়ে গেছে। আমি দৌড়ে ব্যালকনিতে গেলাম আর দেখলাম, আমি তখনই চিনতে পেরেছিলাম এটা গিরিশের স্ত্রী। কাল রাতেই তো আমরা এদের রিসেপশনে গেছিলাম।
আজ দুপুরেই গীতার মা আর ভাই বড়দা রওনা হয়ে গেছে। আমি ওদেরকে ইনফর্ম করে দিয়েছি, ওরা আসছে। আপনাদের কেউই বাড়ির কোনো জিনিসপত্রে হাত দেবেন না, বিশেষ করে বেডরুমে যাবেন না। কেন স্যার? তল্লাশি হবে। তল্লাশি কিসের? কোনো তো ক্লু হবে। গিরিশ আপনার স্ত্রী বিয়ের দ্বিতীয় দিনই আপনার বেডরুমের ব্যালকনির 10 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। আপনাকে বললেন 5 মিনিটের মধ্যে ডাইনিং টেবিলে আসছি, আর এখানে আসার বদলে বেডরুমের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। কিছু তো ব্যাপার আছে। স্যার কোনো সুসাইড নোট পাওয়া যায়নি। ওখানে একজন কনস্টেবল আছে, আমি ইনফর্ম করে দিয়েছি, কালকে আবার সার্চ করবে। স্যার প্রতিবেশীরা বলছিলেন কোনো রকম ঝগড়াঝাটি বা কান্নাকাটির আওয়াজ শোনেননি। গিরিশ বলছে যে 5 মিনিটের মধ্যে নাকি ডাইনিং টেবিলে আসবে বলেছিল, তার বদলে ব্যালকনি থেকে আত্মহত্যা করলো। স্যার ওয়াচম্যানকে জিজ্ঞেস করেছি, ও বলছিল যে গিরিশ সম্পূর্ণ ঘাবড়ে গিয়েছিল যখন ও দরজাটা খুললো আর শুনলো ওর স্ত্রী গীতা নিচে পড়ে আছে। ঠিক আছে, ওর ভাই আর মা বরোদরা থেকে আসছে, তারপর দেখা যাক। ইম্পসিবল। আমার বোন সুইসাইড করতে পারে না, এরকম কিছু হয়নি। আমি আপনাকে বলছি, ওকে কেউ ধাক্কা দিয়েছিল, খুন করেছে ওর। গিরিশই মেরেছে আমার বোনকে। আমি আপনাকে বলছি, ওই ওকে ওপর থেকে ধাক্কা দিয়েছে, আমার কথায় বিশ্বাস করুন। বিশাল, শান্ত হও। আগে আমার একটা কথা বলো, গিরিশ এমন কেন করবে? কেন করবে? আর কি স্যার, পনের জন্য? পণ? কিন্তু বিয়ে তো কালকে হয়েছিল না? তো তাতে কি এসে যায় স্যার? তাতে কি ওদের লোভ কমে যাবে? আমরা যা দিয়েছিলাম তাতে খুশি ছিল না ওরা, আরো প্রয়োজন ছিল ওদের। আমাদের ক্ষমতা অনুযায়ী সব দিয়েছিলাম স্যার, কিন্তু ওদের লোভের কোনো সীমা ছিল না স্যার। না না ঠিক আছে, না না রেখে দিন। মানে টোটাল 2 লাখ টাকার গয়না দেওয়া হয়েছে। দিদি, আমার হাজবেন্ড গীতার জন্য 1.5 লাখ টাকার এফডি রেখে গেছিলেন, ওটা ভেঙে ক্যাশ করে দিয়ে দেব। উমাদি, কম করে 5 লাখ ক্যাশ তো হওয়া উচিত। বিদ্যা দেবী, সরি, কিন্তু আমরা 5 লাখ টাকা ব্যবস্থা করতে পারবো না। জানি না কেন সেদিন বুঝতে পারিনি। সেদিন আমার বোনকে খুব দুঃখী লাগছিল, ওর চোখ অনেক কিছু বলছিল। এই গীতা, সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা। কি হ্যাঁ? বল আমাকে, কি ব্যাপার? কিছু হয়নি। তোর দাদাকেও বলবি না? দুঃখী মুখ নিয়ে যাবি এখান থেকে? কেউ কিছু বলেছে, কিছু করেছে, বলবি তো? না দাদা, গীতা? কিছু না। চলো আমার বসের সঙ্গে দেখা করাই। আমার সেদিনই বোঝা উচিত ছিল, পনের জন্যই ওরা অত্যাচার করেছে গীতাকে। বিয়ের 24 ঘন্টার মধ্যেই? কেন স্যার, কোথাও কি লিখিত নিয়ম আছে নাকি যে বিয়ের এত ঘন্টা পরেই অত্যাচার করা যাবে, তার আগে নয়? পণ? ক্যাশ? আরে কি বলছেন আপনি? 5 লাখ টাকা ক্যাশ, যেটা বিদ্যা দেবী চেয়েছিলেন। গিরিশ, স্যার দিস ইজ রিডিকুলাস স্যার। আমি ভালো পজিশনে চাকরি করি, আমি ভালো স্যালারি পাই স্যার, আমার কারোর 1 টাকাও দরকার নেই। যদি আমরা পৌঁছেই থাকতাম তাহলে তা না পেয়েও বিয়ে হতে দিতাম। আর ধরুন হতেই দিলাম, তাহলে একদিনে কি আমরা এত টর্চার করেছি যে ও এরকম একটা স্টেপ নিল? টর্চার করার জন্য তো সময় চাই স্যার। আমি গীতার সঙ্গে শুধু 6 বার কথা বলেছি, 4 বার বিয়ের আগে, আর তারপর বিয়ের দিনে, আর তার পরের দিন মানে কালকে। আর কালকে সকাল থেকে দুপুর অব্দি উমাদি আর বিশাল আমাদের বাড়িতে ছিল। টিফিন হলো, দুপুরের খাবার, তারপর ওরা বড়দা রওনা হয়ে গেল। এর মধ্যে গীতা একটাও কথা বলেনি। তারপর ও আনপ্যাক করতে শুরু করে দিল। স্যার আমি বুঝতে পারছি না যে বিশাল আর উমা দেবী কেন এরকম বলছেন। দেখুন, বিশাল আর তার মা আপনাদের দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সেকশন 498 এ ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য, আর আইপিসি ধারা 306
আত্মহত্যার প্ররোচনা দেওয়ার চার্জ আপনাদের বিরুদ্ধে লেগেছে। দেখুন, বিশাল আর তার মা আপনাদের দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সেকশন 498 ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য, আর আইপিসি ধারা 306 আত্মহত্যার প্ররোচনা দেওয়ার চার্জ আপনাদের বিরুদ্ধে লেগেছে। মা 2 দিন পরে বেল পেল, আর আমার 3 সপ্তাহ জেলে কাটে। ও মাই গড, সিরিয়াসলি? কেসটা কোর্টে 2 বছর চলেছিল। ইনভেস্টিগেটিং অফিসার কোনো প্রমাণই পাননি। উনি নিজেই কনভিন্স ছিলেন না যে আমরা টাকা চেয়েছি কিনা, নাকি গীতাকে সুইসাইড করতে বাধ্য করেছি। পুরো 2 বছর লেগেছিল কেসটা ক্লোজ হতে, আর আমার সমস্ত দোষও মুকুব হয়। রাজেন্দ্রবাবু, আপনি খুব জোর দিয়ে বলেছিলেন, তাই এইসব পেপারস আমি ছেলের বাড়ি থেকে আনিয়েছি। এটা হলো গিরিশের কেস থেকে মুক্তি পাবার কোর্ট অর্ডার। রাজেন্দ্রবাবু, তুষার, পরিবারের মধ্যে যে নিজস্ব ব্যাপারগুলো থাকে না, ওগুলো জানা সহজ হয় না। আপনি যতই চেষ্টা করুন, আপনি যতই খোঁজ খবর করুন, কিন্তু সত্যিটা জানা যায় না। গীতার মনে যে কি চলছিল সেটা তো কেউ জানতো না, এমনকি ভগবানেরও সাধ্যের বাইরে ছিল। কারণ মারা যাবার আগে, সুইসাইড করবার আগে ও তো কাউকে কিচ্ছু বলেনি। রেখা, আমি কখনোই জানতে পারিনি গীতার মনের মধ্যে কি চলছিল। কখনো কখনো আমার মনে হয় হয়তো অজান্তেই কোনো রকম ভাবে আমি দায়ী নই তো সুইসাইডের। প্রায়শ্চিত্তটা তো করতে পারতাম, কিন্তু না। ওই রাতেও আমাকে বলে গেছিল 5 মিনিটের মধ্যে জিনিসপত্র গুছিয়ে আসছি। গিল্ট নিয়ে বেঁচে থাকাটা কঠিন, কিন্তু কিছু না করা সত্ত্বেও যদি গিল্ট মনে হয়, ওটা একটা টর্চার। আমি আবার বাঁচতে চাই রেখা। তোমার জীবনের এই 3 বছর ভুলতে পারবে তো? আমরা নতুন করে শুরু করি। সত্যি? তুমি? আমি তোমাকে বিয়ে করতে চাই গিরিশ, অ্যান্ড আই এম রিয়েলি সরি যে এরকম প্রশ্ন আমায় তোমায় করতে হচ্ছে ডিরেক্টলি, কিন্তু এটা জরুরি ছিল ডাউটস ক্লিয়ার করার জন্য। অ্যান্ড ডাউটস ক্লিয়ার হলো পুরোপুরি। আমি তোমাকে প্রমিস করছি গিরিশ, তোমার প্রথম বিয়ে আমাদের নতুন জীবনে বাধা হয়ে দাঁড়াবে না। পনের কথা আপনি মুখেও আনবেন না। ধন্যবাদ বিদ্যা দেবী। এমনিতেই ক্ষমতা খুবই সীমিত আমার। আমি তো রিটায়ার করেছি, আর আমার ছেলে তুষার, ওর নিজের সংসার আছে। আর সব থেকে বড় কথা, আমি পণ দেওয়া আর নেওয়া একদম পছন্দ করি না। এসব কথা বলার আপনার দরকারই নেই। আমরা শুধু ওদের দুজনের বিয়ে দিয়ে দেবো, ওরা যেন সুখে থাকে। ব্যাস, এপ্রিলে ফাইনাল আছে, তারপর 3 মাসে ইন্টার্নশিপ, আর তারপর চাকরি করব। ওকে, তাহলে ততক্ষণ ওয়েট করতে হবে। মাত্র 6 মাসেরই তো ব্যাপার। 180 দিন। হ্যাঁ, তো আমি কোথায় পালিয়ে যাচ্ছি? এই তো আছি আহমেদাবাদে। আর হ্যালো মিস্টার, বিয়ের আগের এই রোম্যান্সটা না এনজয় করে নাও, কেননা বিয়ে হয়ে গেলে সব রোম্যান্সের মৃত্যু। প্লিজ এই খারাপ শব্দটা ইউজ করো না, শুনো খুব খারাপ লাগে। আমি গিরিশকে বলেছিলাম ঠিকই যে ওর প্রথম বিয়ে আমাদের জীবনে কখনো বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু একবার আমি গীতার মুখটা দেখতে চেয়েছিলাম। গিরিশই আমাকে ওর আর গীতার বিয়ের অনেকগুলো ছবি পাঠিয়েছিল, কিন্তু এখন আর আমি ওকে দেখতে চাইছিলাম না। আমার জন্য ওইগুলোর আর কোনো প্রয়োজন ছিল না, আমার জীবনে ওর কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আমি জানি
একটা ছায়ার মতো গীতা আমার পেছনে ঘুরবে সারা জীবনের জন্য। আগামী দিনগুলোতে আরো অনেক সমস্যা ছায়ার মতো আমার তাড়া করে বেড়াবে। মা বাবা নভেম্বর বা ডিসেম্বরে তারিখের কথা বলছে বিয়ের জন্য। হ্যাঁ তো ঠিকই তো আছে। গিরিশ, কিছু তো একটা ঠিক নেই। একদম না, সবই তো ঠিক আছে। রেখা, একটু আর্জেন্ট আছে, আমি আসছি। গত এক সপ্তাহে আমি দেখেছিলাম গিরিশের ব্যবহারে বেশ অনেকটা পরিবর্তন এসেছে। এই নিয়ে 7 থেকে 8 বার আমি দেখছিলাম গিরিশ কাউকে একটা কিছু বোঝাচ্ছিল আর চাইছিল না যে সেটা আমি জানতে পারি। কার ফোন ছিল গিরিশ? অফিস থেকে ফোন ছিল, তুমি টেনশন করো না। ওই দিন আমি বুঝতে পারলাম হঠাৎ করেই গিরিশ প্রত্যেকটা কথার পর তুমি চিন্তা করো না এই কথাটাই বলে। তখন আমি খুব একটা খেয়াল করিনি। এই ঝড় আমি আমার বিয়ের আগের দিন পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু কয়েকদিনের মধ্যেই আরও একটা বিপদ আমার জীবনে ঝড় হয়ে আসতে চলেছিল। ভূমিকম্প আসা অপ্রত্যাশিত, যেন হঠাৎ করেই মাথায় আকাশ ভেঙে পড়ল। এমন একটা শক যা রেখা এক্সপেক্টই করেনি। আর এই শক এই সম্পর্কের প্রথম বা শেষ শক ছিল না। কোথায় আছো গিরিশ? 3 দিন থেকে তুমি আমার কোনো ফোনই তুলছো না। এক্ষুনি ব্যাক করো, এক্ষুনি। গিরিশ ফোন কেন তুলছে না? গিরিশ, এসব কি হচ্ছে? কোথায় ছিলে তুমি? তোমার ফিয়ান্সি আমি তোমাকে গত 3 দিন ধরে পাগলের মতো ফোন করছি। আই এম সরি রেখা। সরি না, আমি সত্যিটা জানতে চাই। তুমি কোথায় ছিলে? ফোন কেন করছিলে না আমাকে 3 দিন থেকে? আমাকে শুধু এইটুকু বলে দাও, দ্যাটস অল। সরি রেখা, আর আমি তোমাকে সরি এই জন্য বলছি যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ 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 গিরিশ, তোমার সেন্স অফ হিউমার কত ভালো, কত সুন্দর মজা করলে আমার সাথে। ব্যাস হয়ে গেছে। আমি আর কি করছি না রেখা। ছাড়ো, যেটা গেছে সেটা গেছে, ছেড়ে দাও এবার। ডিনারে কবে দেখা করছি? আজ রাতে আসছো আমার বাড়ি? আমি এই সম্পর্কটা ভাঙছি রেখা। কাল সকালে আমার মা তোমার মা বাবার সঙ্গে কথা বলে নেবে এই বিয়েটা ভাঙার ব্যাপারে। রেখা, রেখা তুমি শুনছো তো? হ্যাঁ শুনছি, কিন্তু বুঝতে পারছি না কি হচ্ছে এসব গিরিশ। আমি তোমায় বিয়ে করতে পারবো না রেখা। কিন্তু কেন? কেন সেটা আমি তোমায় বলতে পারবো না, আমি বলতেই চাই না। বলতে পারবে না মানেটা কি? তোমার কাছ থেকে তোমার ইমেল আইডির পাসওয়ার্ড চাইছি না, আমাদের এনগেজমেন্টটা ভাঙার কারণ জানতে চাইছি। যেহেতু আমি তোমার ফিয়ান্সি, এটা আমার অধিকার জানার। সরি, আমি তোমায় এই অধিকারটা দিতে পারবো না। আমি শুধু এটা বলতে চাই যে আমি সম্পর্কটা ভাঙতে চাই। তোমার আর আমার কখনো বিয়ে হতে পারে না। কারণটা বলতে পারবেন না? কিন্তু কেন? কেন বিদ্যাদেবী? রাজেন্দ্রবাবু, কথা বাড়িয়ে কোনো লাভ হবে না। এই বিয়েটা হবে না মানে হবে না। বিয়ের সব প্রস্তুতি হয়ে গেছে, আশীর্বাদও হয়ে গেছে, আর কিন্তু বিয়ে তো হয়নি। ঠিক মতো সময় এই বিয়েটা ভাঙছি। যদি গিরিশ রেখাকে বিয়ে করতে না চায়, আশীর্বাদের আংটি আমরা পাঠিয়ে দেব।
মা রেখা, গিরিশের সঙ্গে তোর কি কিছু হয়েছে? একদমই না বাবা। বেশ কিছুদিন ধরে ফোন করছিল না, তো আমি মেসেজ করেছিলাম যে ব্যাপারটা কি। আমায় ফোন করে শুধু এইটুকুই বললো যে এঙ্গেজমেন্টটা ভাঙতে চায়, কারণ বলেনি। এটা কি করে সম্ভব রেখা? এনগেজমেন্ট ভাঙার তো কোনো কারণ থাকবে। ওটাই তো আমি বলছি তুষার, ও কোনো কারণ বলেনি আমায়। কোনো কারণ নেই এটা তো আমি বলিনি। তা ওই কারণটা তোকে বলছে না কেন? ও আমায় কিছু বলেনি, তো আমি তোমায় কি বলবো? আমি তো নিজেই বুঝতে পারছি না যে ওর হয়েছেটা কি। চারিদিকে আমি অ্যানাউন্স করে দিয়েছি যে এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই বিয়েটা হয়ে যাবে। ঠিক আছে, কিছু একটা বুঝিয়ে বলবো আমি। ব্যাস, এক ফোঁটা চোখের জল ফেলবি না ওই বদমাইশটার জন্যে। তোর কষ্ট সহ্য করতে পারবো না। কাঁদিস না। কষ্ট তো পাওয়ারই ছিল, বেশি এই জন্যে হলো কেননা ও সম্পর্কটা ভাঙার কোনো কারণই বলেনি। কাঁদিস না। কষ্ট তো পাওয়ারই ছিল, বেশি এই জন্যে হলো কেননা ও সম্পর্কটা ভাঙার কোনো কারণই বলেনি। এই সম্পূর্ণ ব্যাপারটা আমার মধ্যে ভীষণ একটা কষ্ট সৃষ্টি করেছিল, যেটা আমি কাজ করে ভুলে থাকতাম। কাজের মধ্যে এতটা ব্যস্ত হয়ে গেলাম যে আমি আস্তে আস্তে গিরিশকে ভুলতে শুরু করলাম, আর গীতাকেও। না বুঝে ভুল হতেই পারে, কিন্তু জেনে বুঝে ভুল করলে সেটাকে কি বলবেন? রেখার জীবনে আসা এই আচমকা ভূমিকম্প সময়ের সঙ্গে সে ভুলে তো গিয়েছিল, কিন্তু সেই ক্ষত আবার তাজা হলো যখন ভূমিকম্প আবারও হলো। এই কাহিনীটা আমারই তো ছিল, কিন্তু এই মুহূর্তে আমি জানতাম না এটা কোন দিকে যাচ্ছিল আর কোথায় শেষ। আমি ওর নাম্বারটা ডিলিট কেন করিনি আমি জানি না। আমি সেদিন ওর ফোনটা কেন তুলেছিলাম আমি সেটাও জানি না। হ্যালো রেখা। কেন? অন্য কাউকে আশা করছিলে এই নাম্বারে? রেখা, আই এম সরি। ওকে, সরি অ্যাকসেপ্টেড। আমি কারণ জিজ্ঞেস করবো না সরিটা কেন বললে? আমার তো এগুলো জিজ্ঞেস করার অধিকার নেই না? রেখা, আমি আসলে ফোন এই জন্যই করেছিলাম। আমার অফিসে যাওয়ার দেরি হচ্ছে। কি বলবে তাড়াতাড়ি বলো গিরিশ। তাড়াতাড়ি তো সম্ভব নয় রেখা, সামনাসামনি দেখা করে বলতে চাই। দেখা করবে প্লিজ? রেখা, আমি তোমাকে বলতে চাই যে আমি কেন এই বিয়েতে রাজি ছিলাম না। একবার আমার কথাটা শোনো। রেখা, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু ওই সময় আমি কখনোই চাইনি যে তুমি কোনো রকম ভাবে প্রতারিত হও। রেখা সত্যি বলতে কি গীতাকে আমি কখনো ভুলতেই পারিনি। কোর্টে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে নিজেকেই গীতার মৃত্যুর জন্য দায়ী করছিলাম, সেই অপরাধটার জন্য যেটা আমি করিনি। রেখা, নিজের অপরাধ না জেনে সাজা ভোগ করা অনেক কষ্টকর। 1 বছর আগে বিনা কারণে সম্পর্কটা ভেঙেছিলে তুমি, আর আজ তুমি আমায় এটা বলছো যে নিজের দোষ না জেনে শাস্তি পাওয়াটাকে টর্চার বলে? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি রেখা, তাই তো ফিরে এসেছি। আচ্ছা, কেন গেছিলে? আমার ভেতরের দ্বন্দ্বগুলো দূর করার ছিল। আর ওটা কিভাবে করলে? একা থেকে, সবার থেকে অনেক দূরে। কোথায় গেছিলে? হিমালয়? দুবাই। জব অফার এসেছিল, একা ছিলাম সবার থেকে দূরে। ওখানে আমার নিজেকে বুঝতে সুবিধে হয়েছিল, আর যখন আমি নিজেকে ক্ষমা করতে পারলাম তখন আমার গিল্টনেস থেকেও মুক্তি পেলাম। রেখা, আমি ততক্ষণ কোনো সম্পর্কে জড়াতে চাইছিলাম না যতক্ষণ না আমার অতীতের সম্পর্কে স্মৃতি পুরোপুরি ভুলতে পারছিলাম। আমার দুঃখের সাথে তোমাকে জড়াতে চাইছিলাম না, আমি পুরোপুরি তোমার হতে চাইছিলাম, যাতে আমি তোমার হয়ে থাকতে পারি, তোমার সাথে, আর আগামী দিনে চলতে পারি তোমারই সাথে। রেখা, আমি তোমাকে না,
এই মুহূর্তগুলোকে ছেড়ে দুবাই চলে গেছিলাম এই আশাতেই যে একদিন যখনই আমি ফিরবো তখন তোমাকেই পাবো আর তোমাকে আমি বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি। তুই পাগল হয়ে গেছিস নাকি? হঠাৎ করে এই গিরিশ কোত্থেকে এলো? মঙ্গল থেকে না চাঁদ থেকে? দুবাই থেকে। 6 মাসের জন্য ওখানে চাকরি করতে গেছিল, এখন ফিরে এসেছে। দেখা করেছি, কথাও বলেছি, আর এখন আমি জেনেও গেছি ও তখন বিয়ে করতে কেন চায়নি। আর এখন তোরা একে অপরকে ভালোবাসিস? হ্যাঁ। তোর কি মনে হয় বাবা মা এত অপমানিত হওয়ার পর গিরিশকে মেনে নেবে? প্লিজ আমার হেল্প করো দাদা। আমি মানছি ও ভুল করেছিল না জানিয়ে চলে গিয়ে, কিন্তু এখন যা হওয়ার হয়ে গেছে। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা সত্যি। রেখা, আমি বাবা মাকে কি করে রাজি করবো এইসবের জন্য? বৌদিকে সাথে নে। মাথা খারাপ হয়ে গেছে আমার মেয়েটার, পাগল হয়ে গেছে একেবারে দেখছি। ওই ছেলেটা 1 নম্বরের বাজে ছেলে একটা, আর ওর মাও। আর তোমরা দুজন নির্বোধের মতো আমাকে বলতে চাইছো যে ওর বোকামিতে আমাকে সায় দিতে হবে। হঠাৎ করে ওই ছেলেটা আবার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো, আবার দুজনের মধ্যে প্রেম শুরু হয়ে গেল। ভুলে যায় কি করে আমাদের এই বোকা মেয়েটা? কেমন করে বিয়ে ভেঙে ওই ছেলেটা ছেড়ে চলে গেছে, আবার কিন্তু ও বিয়েটা ভেঙে ছেড়ে চলে যাবে, আর তুই বোকার মতো তাকিয়ে তাকিয়ে দেখবি। সত্যি কথা বলতে, যখন ও বিয়েটা ভেঙেছিল না, আমার মনে হয়েছিল যে গীতার সঙ্গে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে যেটা আমরা জানি না। আরে আমি তো খুব খুশি হয়েছিলাম যখন বিয়েটা ভেঙেছিল। বাবা প্লিজ, আমি মানছি গিরিশ যখন গেছিল ওর আমাকে জানিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ওই বা কি করতো? ও গীতাকে তো ভুলতেই গেছিল। ও দুবাই থেকে ফিরলো, দেখা করলো, ক্ষমা চাইলো, সবটা বললো, সত্যিটা বললো। বাবা, সব মানুষকে তো একটা সুযোগ দেওয়া উচিত, তাই না? সুযোগ তো দিয়েছিলাম। গীতা মরেছিল না মারা হয়েছিল সেটা কে জানে? এখন আমার মেয়েটার পালা, তাই না? বাবা প্লিজ, ও তো কোর্টে নির্দোষ প্রমাণিত হয়েছে বাবা। ব্যাস, তুই আর কখনো দেখা করবি না, কথা শেষ। বাবা আমি কিন্তু প্রেগনেন্ট। দেখো, এখন তো তোমার মা বাবাও মেনে নিয়েছে, সবকিছু ঠিক হয়ে গেছে। তবে কি এখনো তোমার এই বাচ্চাটাকে চাই? তুমি কি বলতে চাইছো গিরিশ? এটা আমাদের সন্তান, অবশ্যই আমি এটা চাই। কেন তোমার ওকে চাই না? আমিও এই বাচ্চাটা চাই, কিন্তু আমি ভাবলাম তুমি এই বাচ্চাটা চাও না। আমার মনে হলো বিয়ের পর তুমি ফ্রিডম চাও, রোম্যান্স করার জন্য, মজা করার জন্য। হ্যাঁ আমি ওগুলোও চাই, কিন্তু এই দুটো তো একসাথেই হতে পারে, তাই না? শুধু আমাদের দুজনকে দুজনের জন্য সময় বের করতে হবে। প্লিজ গিরিশ, আর ভুল করেও আমাকে কখনো বলো না আমি ওকে চাই কিনা। রেখে তুমি বসো, আমি দেখছি। গিরিশ যথেষ্ট কেয়ারিংও ছিল, সেন্সিটিভ ছিল, আমাকে খুব ভালোবাসতো, এটাই মনে হতো আমার। গিরিশবাবু, কোর্ট নোটিশের ড্রাফটটা পড়েছেন তো? তাড়াতাড়ি পড়ে বলুন রিটার্ন নোটিশ পাঠাবো কিনা। আমি বলছি তাড়াতাড়ি পাঠান, দেরি করলে বিয়েতে প্রবলেম হবে। তুমি আমার মেসেজ পড়লে? হ্যাঁ, ওটা নিজেই খুলে গেছিল। এটা কিসের নোটিশ গিরিশ? রেখা, আমি এটা পছন্দ করি না, কেউ আমার ফোন দেখুক বা আমার মেসেজ পড়ুক। এটা আমার জীবনের ঝড়ের সতর্কতা ছিল। এই ঝড় আমি আমার বিয়ের আগের দিন পর্যন্ত বুঝতে পারিনি, শুধু বিয়ের আগের দিন পর্যন্ত। কিন্তু কয়েকদিনের মধ্যেই আরও একটা বিপদ আমার জীবনে ঝড় হয়ে আসতে চলেছিল। রেখা, গিরিশ, আই এম সরি, কিন্তু কোনো চয়েসই নেই, অ্যাবর্শন করতেই হবে। দেখো, বেশ কিছুদিন ধরে হয়তো তুমি কিছু স্ট্রেস নিয়ে ফেলছো, যার এফেক্ট বাচ্চার ওপরে পড়েছে। তাতে বাচ্চার বেড়ে ওঠায় অনেক সমস্যা হয়েছে। কোনো উপায় নেই রেখা। কিন্তু গিরিশ সবসময় আমার পাশে ছিল।
আর আমরা আরও একবার চেষ্টা করি আর আমি আবার প্রেগনেন্ট হই। 5 মাস সময় লাগলো। আমি আশা করেছিলাম যে এবার বোধহয় জীবনটা খুশির হবে, এবার আর কোনো ঝড় আসবে না। গিরিশ বীরসেনা, আপনাকে জানানো হচ্ছে যে সুপ্রিয়া নিলোরিয়া সুইসাইড কেসে আপনি আহমেদাবাদ হাইকোর্টে 17 অক্টোবর 2014 সকাল 11টার সময় রুম নাম্বার 2-এ হাজির থাকবেন। গিরিশবাবু, কোর্ট নোটিশের ড্রাফটটা পড়েছেন তো? তাড়াতাড়ি পড়ে বলুন রিটার্ন নোটিশ পাঠাবো কিনা। আমি বলছি তাড়াতাড়ি পাঠান, দেরি করলে বিয়েতে প্রবলেম হবে। সুপ্রিয়া নিলোরিয়া? ভুল না বুঝে তো হতেই পারে, কিন্তু ভুল যদি ইচ্ছে করে করা হয় তো তাকে কি বলবেন? মা, এই সুপ্রিয়া নিলোরিয়া কে? সুপ্রিয়া নিলোরিয়া কে মা? তোমার কি দরকার? গিরিশের নামে একটা নোটিশ এসেছে সুপ্রিয়া নিলোরিয়াকে নিয়ে। যেটা তুমি খুলে ফেলেছো? তোমার এটুকুও শিক্ষা নেই যে অন্যের চিঠি খুলতে নেই? মা, আমি তোমাকে একটা সাধারণ প্রশ্ন করছি যে সুপ্রিয়া নিলোরিয়া কে? আমিও তো একটা সোজা কথা জানতে চেয়েছিলাম, তার জবাবটা দিয়ে দাও। তোমাকে বলেছিলাম বাবার কাছ থেকে 10 লাখ টাকা আনো, 6 মাস হয়ে গেছে, আনোনি কেন এখনো? মা, আমি তো তোমাকে সেদিনই বলে দিয়েছিলাম যে আমি বাবার থেকে টাকা চাইতে পারবো না। যখন গিরিশ আমার কাছে প্রথম টাকা চায়, আমি জানতাম তুমি ওকে পাঠিয়েছিলে আমার কাছে টাকা চাইতে। আমার উত্তর সেদিনও যা ছিল আজও তাই আছে। আমি বাবার থেকে 10 লাখ টাকা চাইতে পারবো না। তাহলে আমায় জিজ্ঞেস করো না সুপ্রিয়া নিলোরিয়া কে? ওকে, সেটা আমি জেনেই ছাড়বো মা। আচ্ছা, আমি এটা জানতাম যে ওর নামে গীতার সুইসাইড কেস আছে, কিন্তু এবার এই সুপ্রিয়া নিলোরিয়া কে? এবার এর সুইসাইডের কারণ কি? যে ব্যাপারটাতে তোমার কোনো সম্পর্ক নেই তার থেকে দূরে থাকো। আমার শাশুড়ি মা সুপ্রিয়ার ব্যাপারে কিচ্ছু বলল না, উল্টে উনি আমার বাবার থেকে আমাকে টাকা চাইতে বলল, পনের টাকা। মাত্র কয়েক মাস আগে রেখার বিয়ে হয়েছিল। মিসক্যারেজের কষ্ট থেকে সে সবে বেরিয়েছে, আর সেই সময় তার সামনে এমন একটি প্রশ্ন এসে দাঁড়ালো যার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। গিরিশও একই প্রশ্ন করেছিল, কিন্তু অন্যভাবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.